হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব 17তে। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই লাল রঙের এই সৈন্যটা এখন সাংচিনবোর দিকে এগিয়ে আসতে থাকে, যার নাম হলো নাইট কমান্ডার ইগ্রিস দ্য রেড। আর এই সময় তার মাথার উপরে তার নামটাও গাঢ় লাল রঙে লেখা থাকে, যেটা থেকে সাংজিনবো বুঝতে পারে যে তার থেকে এই লাল সৈন্যটা অনেক বেশি শক্তিশালী। আর এখন এই লাল সৈন্যটা, যার নাম ইগ্রিস, সে কোনো রকমের দেরি না করে সোজা সাংজিনবোকে অ্যাটাক করতে আসে। সে তার তরোয়ালটা বিশাল জোরে চালায়, যেটা থেকে সাংজিনবো বসে নিজেকে বাঁচিয়ে নেয়। আর সে দেখতে পায় যে তার শুধুমাত্র একটা তরোয়াল চালানোতে সেখানকার হাওয়ার গতি বদলে যায়, আর পাশের একটা পিলারকেও সে নিমেষের মধ্যেই ভেঙে ফেলে। যেটা দেখে সাংজিনবো বলে, এই পিলারটাকে তো ও পনিরের মতো কেটে ফেললো, বিশাল শক্তিশালী এই মনস্টারটা। আর এরপরে সাংজিনবো তার চাকুটা দিয়ে ইগ্রিসকে অ্যাটাক করে, কিন্তু সেই অ্যাটাক ইগ্রিসের গায়ে কোনো কাজেই লাগে না, বরঞ্চ ইগ্রিস উল্টো তার উপরে পরপর অ্যাটাক করতে থাকে। আর সাংজিনবো সে সব অ্যাটাকের থেকে নিজেকে কোনো রকমে বাঁচাতে থাকে। সে এই সময় মনে মনেই ভাবে সে যে সমস্ত কবচগুলো পড়ে আছে তার জন্য তার স্পিড অলরেডি কমে গেছে, কিন্তু ইগ্রিসের স্পিড তার থেকে অনেক বেশি, তার শক্তিও বেশি। আদৌ কি কোনো রাস্তা আছে ইগ্রিসকে হারানোর? আর এই সময় সে ঠিক করে তার এই চাকু দিয়ে অ্যাটাক করলে ইগ্রিসের কোনো গায়েই লাগবে না, তাই তাকে কোনোভাবে আগে ইগ্রিসের কবচটাকে ভাঙতে হবে। আর এই সময় সে খালি হাতে লড়াই করার সিদ্ধান্ত নেয়। এদিকে ইগ্রিসও এখন তার শরীরে যা যা থাকে সবকিছু খুলে ফেলে, যেটা দেখে সাংজিনবো বলে, তুমি কি ভাবছো আমি কমজোরি? আর এরপরেই ইগ্রিস তার দিকে এত স্পিডে দৌড়ে আসে যে সাংজিনবো বুঝতেই পারে না। ইগ্রিস সাংজিনবোকে ধরে সঙ্গে সঙ্গে পেছনের দেয়ালে ছুঁড়ে মারে, যেটাতে দেয়ালটা পুরো ভেঙে যায়। আর তারপরে ইগ্রিস যায় সাংজিনবোকে একটা ঘুষি মারতে, কিন্তু এইবার সাংজিনবো কোনো রকমে তার থেকে বেঁচে যায়। আর এখন সে মনে মনে ভাবে, আমি একটা আর্মার পরে রয়েছি, তাও যেন মনে হচ্ছে যে এই একটা অ্যাটাকে আমার 500 হেলথ পয়েন্ট কমে গেল। তাহলে যদি কোনো আর্মার না থাকতো তাহলে কি হতো? আমি তো একেবারে মরেই যেতাম। আমার অ্যাটাক হয়তো ওর অ্যাটাকের মতো অত পাওয়ারফুল না, কিন্তু যদি আমি আমার স্পিডের ব্যবহার করি তাহলে হয়তো কিছু হতে পারে। আর এরপরে সে নিজের স্পিড স্কিলটাকে অ্যাক্টিভেট করে সোজা যায় ইগ্রিসকে অ্যাটাক করতে, কিন্তু এটাও খুব একটা কিছু কাজে লাগে না। ইগ্রিস তাকে আবার মেরে মাটিতে ফেলে দেয়। আর এখন সাংজিনবোর হেলথ পাওয়ার 30%-এরও নিচে কমে যায়, কিন্তু তবুও সাংজিনবো মনে মনে ভাবতে থাকে, হার মানলে চলবে না, যদি আমি হার না মানি তাহলে আমি একে নিশ্চয়ই হারাতে পারবো। এদিকে ইগ্রিস এই সময় সাংজিনবোর পা ধরে তাকে ঘুরিয়ে ছুঁড়ে মারে, আর সাংজিনবো এখন সেই ঘরটার সিংহাসনে গিয়ে পড়ে। আর এখন ইগ্রিস তার দিকে হেঁটে হেঁটে এগিয়ে আসতে থাকে। ঠিক সাংজিনবোর সামনে গিয়ে সে তার তরোয়ালটাকে তার হাতে নেয়, আর সেটাকে সে বিশাল জোরে সাংজিনবোর উপরে চালায়। কিন্তু এইবার সাংজিনবো তার একটা স্কিল অ্যাক্টিভেট করে সেই তরোয়ালটাকে কোনো রকমে আটকে নেয়, আর সে বলতে থাকে, আমি এখনো হারিনি, কেননা আমি এখনো হার মানিনি। এই বলার পরে সে তার চাকুটা নিয়ে ইগ্রিসের চোখ দিয়ে ঢুকিয়ে দেয়, আর একই সঙ্গে ইগ্রিসকে ধরে পেছন দিকে ঠেলতে থাকে। এই সময় ইগ্রিস তার চোখ থেকে সেই চাকুটাকে বের করে নেয়, আর সেটা দেখা মাত্র সঙ্গে সঙ্গে সাংজিনবো সেই চাকুটাকে উধাও করে দেয়, আর সঙ্গে সঙ্গে সেই চাকুটাকে আবার তার হাতে স্যামান করে, আর এইবার ইগ্রিসের মুখের নিচ দিয়ে ঢুকিয়ে দেয়। আর একই সঙ্গে সে তার ক্রিটিক্যাল অ্যাটাকের ফুল পাওয়ার ব্যবহার করে, আর শেষ পর্যন্ত এইভাবেই তার কবচ না ভাঙতে পারলেও সেই ইগ্রিসকে মেরে ফেলে। আর এই একটা মনস্টারকে মারার জন্যই সঙ্গে সঙ্গে তার 2 লেভেল আপ হয়ে যায়। আর এখন সে সেইখানে বসে মনে মনে ভাবতে থাকে, এই বিস্টটাকে আমি মেরেছি পুরোপুরি ভাগ্যের জন্য, একটু ভুল করলে হয়তো আমি নিজেই মরে যেতাম। এরকম একটা বিস্টকে দেখে হয়তো একটা ভালো এ র্যাঙ্কের হান্টারও পালাবে। যাই হোক, এই সময় সিস্টেমের থেকে তাকে 4টে রিওয়ার্ড দেওয়া হয়, যেটা দেখে সাংজিনবো খুবই খুশি হয়। সে ভাবে, বাবা, একটা মনস্টারকে মেরে এত কিছু তো আমি কোনোদিনও পাইনি। আর সেখানকার মধ্যে একটা রিওয়ার্ডে সাংজিনবো 1.5 মিলিয়ন গোল্ডও পায়, যেটা দেখে তো সে খুবই খুশি হয়। আর সে একটা এস র্যাঙ্কের হেলমেটও পায়, যে হেলমেটটা ইগ্রিস পরেছিল। সে সেই হেলমেটটাকে একবার পরে, আর শুধুমাত্র এগুলোই না, তার স্ট্রেংথ স্ট্যাটও 20 পয়েন্টস করে বেড়ে যায়। আর সে দেখতে পায় যে সে একটা রিউন স্টোন পায়, যেটাকে ভাঙলে সে একটা নতুন স্কিল পাবে। আর একই সঙ্গে সে একটা টেলিপোর্টেশন স্টোনও পায়, যেটা দেখে সে ভাবে, এই সমস্ত আমি এখন কেন পাচ্ছি? তার মানে কি এই ডানজনটা এখনো শেষ হয়নি? এটা কি বস ছিল না? আর এরপর সঙ্গে সঙ্গেই তার চারিদিকে অনেকগুলো ডানজন খুলে যায়। আর একই সঙ্গে সিস্টেমের থেকে মেসেজ আসে, তুমি যত বেশিক্ষণ বেঁচে থাকবে তত তুমি বেশি পয়েন্টস পাবে। যেটা দেখে সাংজিনবো মনে মনে ভাবে, তার মানে এই ডানজনটার কোনো নির্দিষ্ট সময় নেই, আমাকে বেঁচে থাকতে হবে, এটাই আমার উদ্দেশ্য। আর এই সময় সেই ডানজনগুলো থেকে আরো লোহার কবচ পরা সৈন্য বেরিয়ে আসতে থাকে। এখন তাদেরকে দেখে সাংজিনবো ভাবে, এদের লেভেলও যদি ইগ্রিসের মতোই হয় তাহলে সে কয়েক সেকেন্ডে বাঁচতে পারবে, তার থেকে বেশি না। এই সময় সে দেখতে পায় যে তার কাছে 390 মানা পাওয়ার বেঁচে আছে। সে যদি এখন ক্যামোফ্লেজের ব্যবহার করে তাহলে তার 200 মানা পাওয়ার লাগবে, আর তারপরে তার কাছে বেঁচে থাকবে 180 মানা পাওয়ার। আর ক্যামোফ্লেজে থাকাকালীন প্রত্যেক সেকেন্ডে তার 1 করে মানা পাওয়ার কমতে থাকবে, অর্থাৎ সে 3 মিনিটের জন্য ক্যামোফ্লেজ করতে পারবে। আর এখন সে সেটা করারই সিদ্ধান্ত নেয়। সে ক্যামোফ্লেজ ব্যবহার করে উধাও হয়ে যায়, আর সেই মনস্টারগুলোকে অ্যাটাক করতে যায়। কিন্তু তাদের মধ্যে একটা মনস্টার একটা স্কিল ডিটেকশনের ব্যবহার করে,
আর সাং জিনভো ক্যামোফ্লেজের মধ্যে থাকাকালীন তাকে খুঁজে ফেলে, যেটাতে সাং জিনভো এই সময় খুবই অবাক হয়। আর সঙ্গে সঙ্গেই সেই লোহার কবচ পড়া সৈন্যগুলো তাকে অ্যাটাক করতে শুরু করে। আর এই সময় সাং জিনভো কোনো রকমের দেরি না করে তার স্কিল ব্লাড লাস্টার ব্যবহার করে, যেইটার সাহায্যে তার অপোনেন্টদের শক্তি 50% করে কমে যায়, যেইটার জন্য তার কাছে এখন তেমন কিছু মানা পাওয়ার বেঁচে থাকে না। তাই সে সঙ্গে সঙ্গে সমস্ত সৈন্যগুলোকে মারতে থাকে, কেননা সে জানতো সে খুব বেশিক্ষণ ধরে তার এই শক্তি রাখতে পারবে না। কিন্তু এখন সে যতই মনস্টারদের মারুক না কেন, সঙ্গে সঙ্গে গেটের থেকে আরও মনস্টার বেরিয়ে আসছে, সে কোনোভাবেই পেরে উঠছে না। তাই সে এখন ভাবে, আমি জানি না যে এই জব চেঞ্জের মিশন থেকে আমি কি পাবো, কিন্তু এটা আমার জন্য একটু বেশি মুশকিল হয়ে যাচ্ছে। তাহলে আমি কি একটা টেলিপোর্টেশন স্টোনের ব্যবহার করব? আর এই সময় সে এটাও দেখতে চায় যে কতক্ষণ টাইম হয়েছে, আর সেদিকে তাকিয়ে দেখে যে শুধুমাত্র 5 মিনিটই হয়েছে। আর এখন সে বুঝতে পারে যে তার পক্ষে এটা করা সম্ভব না। তাই সে টেলিপোর্টেশন স্টোনটাকে তার হাতে নেয় এবং সে সেটাকে ব্যবহার করতেই যাবে, এই সময় একটা সৈন্যের সাথে অ্যাটাক করে আর তার হাত থেকে টেলিপোর্টেশন স্টোনটা দূরে গিয়ে পড়ে, যার মানে সে এখন চাইলেও টেলিপোর্ট করতে পারবে না। যেটা দেখে এখন সে ভাবে, না, এইভাবে হেরে গেলে চলবে না। আমি অনেক বড় বড় স্বপ্ন দেখে ফেলেছি, আর সেই স্বপ্নগুলো আমাকেই পুরো করতে হবে। আর আমি চাই না যে আমাকে আবার লোকেরা দুর্বল বলুক। এখন তার মনে পড়তে থাকে পুরনো সব কথা, যেখানে প্রত্যেকে তাকে দুর্বল বলেছিল, প্রত্যেকে তাকে এটা বলেছিল যে তোমার দ্বারা কিচ্ছু হবে না। আর এই সময় সে তার সামনে নিজেকে দেখতে পায়। সে দেখতে পায় যেন পুরনো সাং জিনভো তাকে বলছে, হাল ছেড়ে দাও, তুমি অনেক করে ফেলেছো, তুমি তো একটা ই র্যাঙ্কের হান্টার ছেলে, তুমি এত দূর এসছো, এটাই অনেক, আর বেশি কিছু করার দরকার নেই। তুমি আসলে দুর্বলই, তুমি দুর্বলই ছিলে, দুর্বলই থাকবে। তুমি আগেও মৃত্যুর সম্মুখীন হতে, আর এখনো তুমি তাই হচ্ছ। কিন্তু এগুলো বলছিল পুরনো সাং জিনভো। বর্তমান সাং জিনভো আদৌ এরকম নয়, সে হার মানে না, সে এখনো সেই সৈন্যগুলোর সঙ্গে লড়াই করতেই থাকে। কিন্তু তারও শক্তি এখন শেষের মুখে। এই সময় একটা মনস্টার তাকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়, আর এখন ওপর থেকে সৈন্যরা তার উপরে আবার তরোয়াল চালাতে যায়, যেটা থেকে তার মনে পড়ে যে তার সাথে এরকম আগেও হয়েছে, এটা কোনো প্রথমবার নয়। এদিকে এখন হঠাৎই সিস্টেমের থেকে নোটিফিকেশন আসে যে দিন শেষ হয়ে গেছে, কিন্তু সে এখনো তার ডেইলি মিশন কমপ্লিট করেনি। আর তার ডেইলি মিশন কমপ্লিট করার জন্য সময় বেঁচে আছে 8 সেকেন্ড, 7 সেকেন্ড। আর এভাবে কমতে কমতে সে সৈন্যর তরোয়ালটা তার গায়ে এসে লাগার আগেই সে পেনাল্টি জোনে পৌঁছে যায়। আর এখন সে বুঝতে পারে যে মানুষের ভাগ্য হলো একটা স্কিল, আর সেই ভাগ্যের জন্যই হয়তো সে এই যাত্রায় বেঁচে গেল। আর এখন পেনাল্টি জোনে এসে মানে সেই মরুভূমিতে এসে সে ভাবতে থাকে, কি হলো আমার সাথে? তাহলে কি সিস্টেম এইরকমই চাইছিল যে আমি ওখানে আমার শেষ দম পর্যন্ত লড়াই করি? যাই হোক, সে এখন দেখতে পায় যে তার ক্লান্তি খুবই বেড়ে গেছে, তাই সে একটা পোষণ খেয়ে তার ক্লান্তিটাকে কিছুটা কমায়। আর সেই পোষণটা খেয়ে তার ক্লান্তি কমলেও তার হেলথ পাওয়ার আদৌ বাড়েনি, যেটার থেকে সে বুঝতে পারে যে হেলথ পাওয়ার বাড়ার আগে পর্যন্ত তাকে অপেক্ষাই করতে হবে। কিন্তু তারপরেই তার মনে পড়ে যে না, তার কাছে তো আরো অনেক রকমের পোষণ আছে, সেগুলো থেকে কোনো না কোনো একটা দিয়ে হেলথ নিশ্চয়ই বেড়ে যাবে। আর এই কথা বলে সে আরো পোষণ খেয়ে ফেলে। আর সে মনে মনে ভাবতে থাকে, যাই হোক, আমার মনে হচ্ছে আমি অনেকটাই শক্তিশালী হয়েছি। কিন্তু এখন কথা হলো এটা, এই মরুভূমিতে কি অতগুলো ম্যাজিক বিস্ট আছে যাদেরকে মেরে আমি লেভেল আপ করতে পারবো? যেটা বলার পরেই তার সামনে বেশ কয়েকটা মনস্টার চলে আসে, আর সে কোনো রকমের দেরি না করে তার চাকু নিয়ে তাদেরকে মারা শুরু করে। আর এখন সে নিজেকে বলে, এমন ব্যথা যেটা আমাকে মেরে ফেলেনি, সেটা শুধুমাত্রই আমাকে শক্তিশালী বানাবে। এখন অন্যদিকে সাং জিনভোর বাড়িতে আমরা দেখতে পাই তার বোন এই সময় মাঝরাতে ঘুম থেকে ওঠে, আর সে দেখতে পায় যে ঘড়িতে 3:30-এরও বেশি বাজে, কিন্তু সাং জিনভো এখনো বাড়িতে আসেনি। সে মনে মনে ভাবতে থাকে, তার দাদা কি আজকাল এত রাত পর্যন্ত কাজ করে নাকি তার এখন কোনো গার্লফ্রেন্ড হয়ে গেছে? না, এটা সম্ভব না। একই সঙ্গে সে এটাও ভাবে যে আজকে তার স্কুলে প্যারেন্ট টিচার মিটিং আছে, সেইখানে সাং জিনভোর যাওয়ার কথা। আশা করি সাং জিনভো সেখানে টাইম মতো পৌঁছে যাবে। অন্যদিকে সাং জিনভো এই সময় মরুভূমির সমস্ত বিস্টগুলোকে মেরে ফেলে, আর তার ক্রিটিক্যাল অ্যাটাক স্কিলটার অনেকবার লেভেল আপ করে ফেলে। আর একই সঙ্গে সেই অনেক পোষণ খেয়ে তার হেলথ পাওয়ার সবকিছুই রিকভার করে ফেলে। আর এখন এই পেনাল্টি জোনের শুধুমাত্র আর 3 মিনিট বাকি, যার পরে হয়তো তাকে আবার ওই জব চেঞ্জ কোয়েস্টে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু ওখানে গেলে ওই সমস্ত বিস্টগুলোকে হারানো একটু মুশকিলই হবে, কেননা তার কাছে যে চাকুটা আছে সেটা দিয়ে ওই মনস্টারগুলোর কবচগুলোকে ভাঙা যাচ্ছে না। তার মানে তাকে অন্য কোনো অস্ত্র ব্যবহার করতে হবে, যেই কারণে সে এখন সিস্টেমের মধ্যে সব খোলে, আর সেইখানেই অনেক দামি দামি অস্ত্র দেখতে পায়। সেভাবে তাকে এমন একটা অস্ত্র নিতে হবে যেইটা কিনা ওই কবচগুলোকে ভাঙতে পারবে। আর যার পরে সে একটা চাকু কেনে, যেটার নাম হলো নাইট কিলার, যেটার দাম ছিল 2.8 মিলিয়ন। একটু দামি ঠিকই, কিন্তু এটা দিয়ে হয়তো কাজ হয়ে যাবে।
আবার তার মাথাতে এখন এটাও আসে যে আগের বার তার হাতের থেকে টেলিপোর্টেশন স্টোনটা ছুটে গিয়েছিল, তাই এই সময় যেন সেটা এই চাকুটার সঙ্গেও না হয়, তাই সে এই চাকুটাকে এই সময় তার হাতের সঙ্গে একেবারে বেঁধে নেয়। আর এখন সে ইগনিসকে মেরে পাওয়া রিউন স্টোনটাও ভাঙে, যেইটার থেকে সে একটা নতুন স্কিল পায়, যেটার নাম হলো দ্য কমান্ডার্স টাচ। যেই স্কিলের সাহায্যে সে কোনো কিছুকে না ছুঁয়ে সেটাকে কন্ট্রোল করতে পারবে। আর এই স্কিলটার সব থেকে ভালো ব্যাপার হলো এইটা যে এই স্কিলটা ব্যবহার করার জন্য কোনো মানা পাওয়ার লাগে না, অর্থাৎ সে এই স্কিলটাকে যখন খুশি তখন ব্যবহার করতে পারবে। যার পরে সে এই স্কিলটাকে একবার ব্যবহার করার চেষ্টা করে আর সেই বড় মনস্টারগুলোকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় যে অত বড় মনস্টারকে সে ওঠাতে পারছে না, তবে ছোটখাটো বস্তুকে সে দূর থেকেই উঠিয়ে ফেলছে। আর এখন পেনাল্টি জোনের সময় শেষ হয়ে যায় আর সে আবার চলে যায় সেই জব চেঞ্জের মিশনে। সে সেখানে গিয়ে দেখতে পায় যে এখন সেখানকার সৈন্যদের সংখ্যা আরো বেড়ে গেছে, কিন্তু এখন সেও তো নিজের শক্তি অনেক বাড়িয়ে এসেছে, অর্থাৎ লড়াইটা মজাদারই হবে। আর এরই সঙ্গে আমাদের সোলো লেভেলিং এর পর্ব 17 এখানে শেষ হয়। পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।